আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোস্ত, আন্তর্জাতিক চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, আমি গতকালকে দেখলাম উনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড আদালতের কাছে মৃত্যুদণ্ড আবেদন জানিয়েছেন, মৃত্যুদণ্ড চেয়েছেন। দেখুন, কেউ মৃত্যুদণ্ড চাক, সেটা চাইতে পারে, সেটা আদালতের ব্যাপার, আদালতের এখতিয়ার। আদালত এখন মৃত্যুদণ্ড দিবে কি দিবে না। শেখ হাসিনা বিগত 16 বছর রাজত্বকালটা আমরা একটু দেখি, এমন কোনো গর্হিত কাজ নাই যেটা সে করে না। এবং তাজুল ইসলাম বলছে যে তাদের কাছে সব ডকুমেন্টস আছে, যে শেখ হাসিনা হাসানুল ইনুর সাথে কথোপকথন, অডিও অডিও ট্যাপ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসির সাথে যে কথোপকথন সেগুলোর অডিও ট্যাপ, ফজলেনুর তাপসের সাথে অডিও ট্যাপ, এবং এগুলো অনেক যাচাই বাছাই করেছে। এবং আইটি এক্সপার্টরা এটা বলেছে যে শেখ হাসিনার অরিজিনাল মুখের কথা, অন্য কারো না, এআই যারা তৈরি না, এগুলো অরিজিনাল। তো শেখ হাসিনা, তাজুল ইসলাম বলছে যে 1400 ছাত্র হত্যার জন্য, একটা মানুষ হত্যার জন্য মানুষকে যদি একবার ফাঁসি দেওয়া যায়, তাহলে শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দিতে হবে, ফাঁসি দেওয়ার কথা বলেছে। উনি বলেছে যে এটা শারীরিকভাবে কিন্তু সম্ভব না, তাই সর্বোচ্চ শাস্তিটা আদালতের কাছে দরখাস্ত করেছে, অর্থাৎ ফাঁসির ইয়েটা আদালতের কাছে ফাঁসির ইয়েটা দরখাস্ত করেছে। এখন কথা হলো, শেখ হাসিনা যে এই শাসন আমলে এত গুণ খুম হেফাজতের হত্যাকাণ্ডটাও টেনে এনেছেন উনি, এবং বিডিআর হত্যাকাণ্ডে যে 56 জন আর্মি অফিসারকে ভারতের রয়ের সাহায্যে, রয়ের মদতে শেখ হাসিনা হত্যা করেছে, সেগুলো এনেছে। এবং হেফাজতের হত্যাকাণ্ডটা এনেছে গত বছর 2024 সালে জুলাই আগস্টে ছাত্র হত্যার, ওইটা তো মামলা চলছেই, সেটাও টেনে এনেছে। এবং আরও গুম খুন আয়নাঘর এগুলি সব কিছু মিলে উনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে বসেছে। এর মধ্যে সেনাবাহিনীর যে 15 জন অফিসার গ্রেপ্তার হলো, সেগুলা সেনা প্রধানের মদতে হোক, যার মদতে হোক সেটা আমরা জানি না অ্যাকচুয়ালি কার মদতে। এটা সেনানিবাসকে একটি একটি ভবনকে অস্থায়ী জেলখানা ডিক্লেয়ার করে সেখানে তাদেরকে রাখবে বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, জাতিসংঘ চাচ্ছে, জাতিসংঘ অনুরোধ করেছে বাংলাদেশকে এই বিচারটা যেন স্বাভাবিক আদালতে হয় এবং সিভিল কোর্টে হয়, স্বাভাবিকভাবে যেভাবে বিচার হয়। আমার একটা প্রশ্ন আছে যে সাবেক সেনাপ্রধান মরহুম, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, হারুনুর রশিদ, উনি যদি যে কোনো একটা মামলা, আমি মামলা উল্লেখ করলাম ডেস্টিনির মামলা, উনি যদি জেল হাজতে থাকতে পারেন, ওনাকে যদি পুলিশ ভ্যানে করে উঠানামা করতে পারে, তাইলে ইনারা তো সেনাপ্রধান না, ইনারা সেনাপ্রধানের অনেক নিচে অবস্থান করছে। ইনাদের কেন আলাদা কারাগার বানিয়ে একটা বিল্ডিংকে, এসি বিল্ডিংকে সুন্দর করে বানিয়ে সেখানে ওনাদেরকে রাখা হবে, এসিতে রাখা হবে? সেটার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না। এবং জাতিসংঘ থেকেও আবেদন জানিয়েছে স্বাভাবিক সিভিল কোর্টে হস্তান্তর করার জন্য তাদেরকে, স্বাভাবিক যে আইনে সেই আইনে, নাইলে এই বিচারটা সুষ্ঠুভাবে হওয়ার ব্যাপারেও তারা সন্দেহ প্রকাশ করেছে। এখন আমার একটা কথা হলো, সব কিছুতে কিন্তু শেখ হাসিনার এতগুলো হত্যাকাণ্ড এগুলো প্রমাণিত, এবং আরও অনেক বেশি কুকুর মাছ আয়নাঘর এগুলো জন্য শেখ হাসিনার কিন্তু ফাঁসি, আদালতের রায় কিন্তু ফাঁসি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শেখ হাসিনা অনেকটা এখন ফাঁসির সম্মুখীন, রায়ে ফাঁসির সম্মুখীন। ভারত কি করবে তখন? ভারত এতদিন আটকিয়ে রেখেছে তাকে, ভারত তখন আটকিয়ে রাখবে তাকে। শেখ হাসিনার জন্য বাংলাদেশের রাজনীতি 100%, 101% নিষিদ্ধ। বাংলাদেশের রাজনীতি সে করতে পারবে না।
বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য আকাশে শেখ হাসিনার আর কোনো জায়গা নেই। 2024 সালে 5 আগস্ট উনি এখান থেকে পালিয়ে ভারত আশ্রয় নেওয়ার দিনই তার রাজনৈতিক বঙ্গভবনতে যে গণভবনতে যে বেরিয়ে এসেছিল, তখনই তার রাজনীতি শেষ হয়ে গেছে এই দেশে। মৃত্যু পর্যন্ত উনার আর কোনো রাজনীতি হবে না। অনেক সময় মানুষ স্বাভাবিক মৃত্যু, অনেক সময় অস্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু হয়। কার মৃত্যু আল্লাহ কিভাবে নির্ধারণ করেছে সেটা আল্লাহর এখতিয়ার। তবে আল্লাহ আমাদেরকে সবাইকে বারবার চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছেন যে নিজেদেরকে এত অহংকারী মনে করো না, এত অহংকারী মনে করাটা উচিত না। আমি আল্লাহ একমাত্র সর্বশক্তিমান। রাজাকে ফকির করি, ফকিরকে রাজা করি, গরিবকে ধনী করি, ধনীকে গরিব করি, মৃত থেকে জীবিতকে বের করি, জীবিত থেকে মৃতকে বের করি। শেখ হাসিনা এই হত্যাকাণ্ড থেকে শিশুরা রেহাই 130 জনে কতজন শিশু মারা গেছে বলে শোনা গেছে তখন। তো আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে রাজনীতি করতে পারে অথবা করতে পারে না, সেটা ভবিষ্যতে নির্ধারণ করবে। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কনফার্ম হয়ে গেছে শেখ হাসিনা আর এই দেশের রাজনৈতিক আকাশে আসতে পারবে না। ইভেন কি মুজিব ফ্যামিলি কেউ তেমন একটা খুব বেশি আসতে পারবে না এখানে, কারণ সবার বিরুদ্ধে, মুজিব ফ্যামিলি সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, সবাই পালিয়ে বেড়াচ্ছে। আর আমাদের দেশের জেনারেল, এই দেশে আমার আপনার সবার ট্যাক্সের টাকায় তারা বড় হয়, তারা জেনারেল হয়, জেনারেল হয়ে তারা পালিয়ে অপরাধ করে তারা ধরা পড়বে বুঝতে পেরে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। আজ পর্যন্ত ভারতে কোনো সামরিক অফিসার পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করে না। আজ পর্যন্ত ভারতে কোনো সামরিক অফিসার, আর্মি, নেভি, এয়ারফোর্স অফিসার পালিয়ে পাকিস্তানের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেনি। আজ পর্যন্ত কোনো পাকিস্তানি আর্মি অফিসার পালিয়ে বাংলাদেশে অথবা ভারতের রাজনৈতিক আশ্রয় চায় না অথবা পালিয়ে আশ্রয় নেয় নাই। নেভার এভার, এটা হয় না। এটা শুধু আমাদের ক্ষেত্রে হচ্ছে। তো আমাদের সেনাবাহিনী একটা মর্যাদার আসনে ছিল, আমাদের কিছুটা বিতর্কিত করেছে শেখ হাসিনার সাথে কিছু সামরিক সুবিধাভোগী কিছু সামরিক অফিসার চাকরি, বেতন এবং প্রমোশন এই সামান্য মোহে মানুষের মানবতা বিরোধী জঘন্য অপরাধ করেছে তারা। এবং সেটাকে কোনো একটি মহল সেটাকে ওনাদেরকে বাঁচাতে চাচ্ছে, যাও সেটা ভবিষ্যতে বলে দিবে। তবে যেটা বুঝি শেখ হাসিনা মৃত্যুদণ্ড প্রায় অবধারিত, সেই জিনিসটাই বোঝা যাচ্ছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টানা 36 দিনের আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণের নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক পর্যায়ে সাধারণ মানুষের গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যান ভারতে। এরই মধ্যে এইসব মানবতা বিরোধী অপরাধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলমান মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা। এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে। শুক্রবার দ্য টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়, ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন, যার ফলে প্রায় ১৪০০ মানুষ নিহত হন। প্রসিকিউশন দাবি করেছে, শেখ হাসিনার আদেশেই দমন অভিযানের সময় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। শেখ হাসিনা অবশ্যই এসব অভিযোগ অস্বীকার করেছেন। এই আন্দোলনের সূত্রপাত হয় ২০২৪ সালের জুলাই মাসে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ থেকে অল্প সময়ের মধ্যেই তা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের রূপ নেয়। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ত্যাগ করেন। কিছুক্ষণ পরেই ঢাকায় বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে প্রবেশ করেন। শেখ হাসিনার শাসনামলে ব্যাপক ভোট কারচুপি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার, নির্যাতন ও গুমের অভিযোগ উঠেছিল, যার মধ্যে শিশুদের গুমের ঘটনাও ছিল। প্রসিকিউটর মামুনুল করিম জানান, তার দল ফোন রেকর্ড, অডিও ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য সংগ্রহ করেছে, যা শেখ হাসিনাকে সরাসরি এই হত্যাযজ্ঞের সাথে সংযুক্ত করে।
প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন, শেখ হাসিনা 1400 বার মৃত্যুদণ্ডের যোগ্য। যেহেতু তা মানবিকভাবে সম্ভব নয়, তাই অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে। তার একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতা চিরস্থায়ী করা নিজের ও পরিবারের জন্য। তিনি এক কঠোর অপরাধীতে পরিণত হয়েছেন এবং তার বর্বরতার জন্য কোনো অনুশোচনাও প্রকাশ করেননি বলে মন্তব্য করেন তিনি। এদিকে রোববার থেকে শেখ হাসিনার পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শুরু করবেন, যা আগামী সপ্তাহে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যভাগে ঘোষণা করা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলেই শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলামে বিক্রির প্রক্রিয়াও শুরু হতে পারে, যার অর্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করা হবে। অন্যদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, যিনি এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্য সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন, তিনিও বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় বিচারাধীন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালার প্রভাব ব্যবহার করে নিজের পরিবারের জন্য জমির প্লট বরাদ্দের প্রভাব খাটিয়েছেন, যদিও তিনি এই সব অভিযোগ অস্বীকার করেছেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। রাষ্ট্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করতে, সেইটার উপরে আমাদের আর্গুমেন্ট আমরা বিশেষভাবে কনসেন্ট্রেটেড রেখেছি। এখানে আমরা 3 জন ব্যক্তির সাথে শেখ হাসিনার যে টেলিফোনে কথোপকথন, একটা হচ্ছে ফজলেনুর তাপসের সাথে তার কথোপকথন, আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ভিসি মাকসুদ কামালের সাথে তার কথোপকথন, এবং হাসানুল হক ইনুর সাথে তার একাধিক কথোপকথন। এই কথোপকথনে তিনি নিশ্চিত করেছেন যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, পুলিশ, বিজিবি, র্যাব, তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখামাত্রই, অর্থাৎ জমায়েত হওয়ার আগেই, শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন। হাসানুল হক ইনুকে তিনি কনফার্ম করছেন যে নারায়ণগঞ্জে এখানে হেলিকপ্টার থেকে 36 সেনা নামানো হবে এবং উপর থেকে বম্বিং করা হবে, প্যারাট্রুপার নামানো হবে। এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করার, অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি, সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে। আমরা আর্গুমেন্ট করেছি তার যে এই টেলিফোনিক কনভারসেশন, সেগুলো তার সঠিক কণ্ঠ কিনা নাকি এআই জেনারেটেড, সেই বিষয়ে আমরা বক্তব্য রেখেছি। আমরা খুব পরিষ্কারভাবে দেখিয়েছি বাংলাদেশের সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, তারা ফরেনজিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনার, এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজলুল তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন, হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন, মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন। এবং এই আলাপনটা, এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা হয়নি, সেটিও তারা নিশ্চিত করেছে। এডিশনালি বাংলাদেশের বাইরের 2টি প্রতিষ্ঠান, বিবিসি এবং আল জাজিরা, বিবিসি তারা একটা আলাদা ফার্মকে এনগেজ করে এই কণ্ঠস্বরগুলো এআই জেনারেটেড কিনা সেই ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এবং তারা কনফার্ম করেছেন এটি শেখ হাসিনার কণ্ঠ, এটা এআই জেনারেটেড না, এই কনভারসেশনগুলো জেনুইন। এটার বাইরে আমরা এই অর্ডারটা যে সত্যিকার অর্থে তিনি দিয়েছিলেন, সেই ব্যাপারে পুলিশ বাহিনীর তদানীন্তন যিনি প্রধান, তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে লিথাল ওয়েপন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন। তিনি তখন এই নির্দেশটি তার অধস্তন অফিসারদেরকে জানান। অধস্তন অফিসাররা, অর্থাৎ ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিব, প্রলয় জোয়ারদার, তারা এটা তাদের কমান্ড সেন্টারের মাধ্যমে, ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বিভিন্ন কমান্ড পোস্ট, বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে এটি পৌঁছে দেওয়া হয়। ফলশ্রুতিতে দেশব্যাপী মারণাস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ, এই কমান্ড বা এই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ, আমাদের লাইভ উইটনেস যারা আছে তাদের প্রমাণ আমরা দেখিয়েছি, আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দেখিয়েছি, পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি, অজস্র ভিডিও ফুটেজ যে কিভাবে লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে। এই আদালত শুধু নয়, আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক,
অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এই নির্দেশ এবং নির্দেশের এক্সিকিউশন এবং এটা যে একটা সুনির্দিষ্ট কাঠামো ফলো করে সুপিরিয়র কমান্ড থেকে অর্ডার আসা, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, সমস্ত কিছু অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। এটাও প্রমাণিত হয়েছে যে এই অপরাধগুলো ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। আন্তর্জাতিক আইন অনুযায়ী, দেশীয় আইন অনুযায়ী একটা অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হওয়ার যে শর্ত, সেটি যে পরিপূর্ণভাবে এই মামলায় প্রমাণিত হয়েছে বা শর্তগুলো পূরণ হয়েছে, সেগুলো আমরা দেখিয়েছি। এর বাইরে হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে, এই ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনীগুলোর কাছ থেকে হেলিকপ্টারের ডিটেইল ফ্লাইটের চার্টার আমরা সংগ্রহ করেছি। সেই ফ্লাইটগুলোতে কতক্ষণ ফ্লাইটের ডিউরেশন ছিল সেগুলো আমরা দেখিয়েছি। সেই ফ্লাইটগুলো অপারেট করেছেন কোন কোন পাইলট, তাদের নাম, ফোন নাম্বার আমরা দেখিয়েছি। ওইখানে পাইলট ছাড়া আর কোন কোন সৈনিক বা অফিসার যাত্রী ছিলেন ফ্লাইটগুলোতে, সেগুলো আমরা দেখিয়েছি। কি কি অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে, তোলা হয়েছে, তার তালিকা আমরা দিয়েছি। কত রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে সেগুলো আমরা দিয়েছি। সেখানে এসএমজি, লাইট মেশিন গান, শর্ট গান, রাইফেল, সাউন্ড গ্রেনেড, স্টান গ্রেনেড, সব কিছুর হিসাব এখানে আছে সেগুলো, এবং ভিডিও ফুটেজ, আহতদের গুলিবিদ্ধ হওয়া এবং যেসব গুলি শহীদ এবং আহতদের শরীর থেকে বের করা হয়েছে, সেই বুলেটগুলো, উদ্ধার করা বুলেট হসপিটাল থেকে ডাক্তাররা যেটা পেয়েছেন, সেগুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। সুতরাং এই যে চেইন, হুকুম দেওয়ার থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত কার্যকর হওয়া এবং এটার আফটার ম্যাথ, কিভাবে মানুষগুলো মারা গেল, কতজন মারা গেল, তাদের দেহ থেকে কি ধরনের বুলেট উদ্ধার হলো, এই বুলেটগুলো কোন গ্রেডের, কোন রাইফেল থেকে এসেছে, কাদের কাছ থেকে এসেছে, এই সব কিছুর অকাট্য প্রমাণ ট্রাইব্যুনালে আমরা তুলে ধরেছি। আগামীকালকে আমরা বাকি 3টা যে চার্জ আছে ঘটনা কেন্দ্রে, সেগুলোর ব্যাপারে তুলে ধরবো এবং কমন রেসপন্সিবিলিটির উপরে যে আন্তর্জাতিক আইন, দেশীয় আইনের যে সমস্ত দৃষ্টান্ত আছে, নজির আছে, সেগুলো আমরা তুলে ধরবো এবং তার মধ্য দিয়ে হয়তো প্রসিকিউশনের আর্গুমেন্টের আমরা সমাপ্তি দিতে চাই। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। জুলাই গণ অভ্যুত্থানে উপসামরিক সচিব কর্নেল রাজীবকে উপর থেকে এবং আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। কর্নেল রাজীব এখন বিদেশে পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড পাওয়া গেলেও এটি এতদিন শনাক্ত করা যায়নি। অবশেষে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা গেল নির্দেশ বাস্তবায়নকারী ছিলেন উপসামরিক সচিব কর্নেল রাজীব। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রথম দিনে আওয়ামী লীগ আমলের গুম, খুন ও নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। জানান, রবিবার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের সময় প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা হয়। বিচার বাধাগ্রস্ত করতেই এই হামলা বলেও জানান চিফ প্রসিকিউটর। এ সময় বিডিআর বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরেন তিনি। প্রসিকিউটররা জানান, রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করতে 7 থেকে 8 দিন সময় লাগতে পারে। এরপরই মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এ বিষয়ে সর্বশেষ জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি যে সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখা হয়েছে, তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করার কথা বলেছে জাতিসংঘ। আদালতে হাজির করতে না পারলে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন পদক্ষেপ। এছাড়া থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও হাসিনার ফাঁসি নিশ্চিত করল আদালত। সবার সামনে তার শেষ বিদায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া সবশেষ জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিভাবে জেনারেল কবিরকে দেশ থেকে পালানোর জন্য সহায়তা করেছে। সব তথ্য এবার সামনে আনলেন অ্যাডভোকেট তাজুল। ফেঁসে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকার। সবগুলো সংবাদের বিস্তারিত জানতে ভিডিওতে লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি যে সেনা কর্মকর্তাদের সেনানিবাসে হেফাজতে রাখা হয়েছে, তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করার কথা বলেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল
গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে বুধবার কমিশনের এক প্রতিবেদনে কথা বলা হয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাবিনা শামদানির বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়, গত সরকারের আমলে গোটা গুরুতর অপরাধ সংগঠনে জড়িত হিসাবে অভিযুক্ত 1 ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শীঘ্রই যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ ও স্বচ্ছ ফৌজদারি বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী শাসনামলে বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগের আমলে নিয়ে গত বুধবার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শনিবার সেনা সদরের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ট্রাইব্যুনালের 3 মামলায় সেনাবাহিনীর সাবেক ও বর্তমান যে 25 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে বর্তমানে চাকরিরত 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। ওই তথ্য জানানোর পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা সদস্যের বিচার ও তাদের হেফাজতে নেওয়ার বিষয়ে নানান আলোচনার মধ্যে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে এক্সফোর্সের অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলন থেকে দাবি জানানো হয়, আইসিটি আইন নয়, সেনা আইনেই সেনা কর্মকর্তাদের বিচার করা হোক। এর মধ্যে সেনা সদস্যদের জন্য বিশেষ কারাগার ঘোষণা এবং তাদের বিচারে বিশেষ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সবশেষ বুধবার দেওয়া প্রতিক্রিয়ায় বিচার শুরুর বিষয়টিকে গুম ও নির্যাতনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাবিনা শামদানি। তিনি বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশে গুম নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ আনা হলো। এটা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত। আন্তর্জাতিক আইনে যেভাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে সেভাবে যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচারের সবচেয়ে যোগ্য মানের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি আমরা। এসব সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে। রাবিনা শামদানি বলেন, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন প্রাণখয়ী বিক্ষোভের উপর আমাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের একটি প্রধান সুপারিশ ছিল, যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে যেন আন্তর্জাতিক মান বজায় রেখে জবাবদিহিতার আওতায় আনা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ঝুলে থাকা বিপুল সংখ্যক মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ সমাধান নিশ্চিত করা এবং কেউ নির্বিচারে আটক থাকলে তাকে মুক্তি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে গুম থেকে ফেরা ব্যক্তি রয়েছেন এবং সাংবাদিক ও বিগত সরকারের সমর্থক হিসেবে ধরে নেওয়া ব্যক্তিদের কেউ কেউ ভিত্তিহীন অভিযোগের মুখে পড়েছেন। তাদের অনেকে সন্ত্রাস বিরোধী আইনসহ বিভিন্ন ফৌজদারি অভিযোগের মুখোমুখি। কোনো মামলায় যেন আসামির মৃত্যুদণ্ড চাওয়া না হয়, সেই আহ্বানও আগের মতো সরকারের প্রতি জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ। টানা 5 দিনের যুক্তি বিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের চরম মৃত্যুদণ্ড চেয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার 16 অক্টোবর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই আবেদন জানান তিনি। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য নেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের শাস্তির বিষয় আদালতের উপর ছেড়ে দিয়েছেন তিনি। ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণ অভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। একজন মানুষকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দিতে হবে, কিন্তু আইনে এটা সম্ভব নয়। এজন্য মানবতা বিরোধী অপরাধের জন্য আমরা তার চরম দণ্ড দেওয়ার জন্য আবেদন করছি। যদি তাকে দণ্ড দেওয়া হয় তাহলে ন্যায় বিচার পাবে দেশের জনগণ। গতকাল বুধবার 4র্থ দিনের মতো প্রসিকিউশনের যুক্তি বিতর্ক চলে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।